ওকে ওইটা ই করছো ওইটা স্যার আসসালামু আলাইকুম স্যার জি স্যার জি স্যার আমি ঢুকতেছি স্যার শেয়ার 3:30 শেয়ার করেন স্যার আমি এই যে এখনই ঢুকতেছি স্যার 1 মিনিটের মধ্যে না স্যার আমাকে আর কিছু করতে হবে না স্যার আপনি আপনার পেজে দেখেন স্যার আমি পেজ থেকে ঢুকে যাচ্ছি স্যার লাইভে ঠিক আছে ওকে স্যার আসসালামু আলাইকুম স্যার আমি কি লাইভে আছি দেখি ইয়াটা আসলে ব্যাকগ্রাউন্ডের জন্য বোর্ডের পজিশনও কিন্তু ঠিক নেই আচ্ছা ঠিক করো তো এটা দেখে ওই ব্রাইটনেস বাড়ানো আছে ফোনের আমারটা ভিডিও কোয়ালিটি একটু ঠিক আছে ওই দিকে তাকাই ওই ফোনের দিকে ওকে আমি ইয়া করবানি তোমার কি বলে বাঁকা আছে ঠিক করা যায় কিনা দেখো তো পুরা স্ট্রেট করা যায় কিনা ফুল এটার একটু লোকের কাছে নিতে হবে আচ্ছা যতটুকু সম্ভব দেখো ওকে ঠিক আছে দাও আচ্ছা আসসালামু আলাইকুম আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছেন হচ্ছে সবাই একটু জাস্ট কমেন্টটা করবেন যে হচ্ছে সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবাই হচ্ছে আমাদের 3:30টায় ক্লাস শুরু হবে ইনশাল্লাহ 3:30 অলরেডি বাজেও হচ্ছে আপনারা জাস্ট একটু সবাই একটু কমেন্ট করবেন বোর্ড কি একদিকে আছে এইদিকের মানে ব্যালেন্স করতে না পুরো বোর্ডটা না জানা আমি বোর্ড করে ফেলবো মানে ইয়া নেব পিডিএফ এমনি পিডিএফ পরে দিয়ে দেবো ক্লাস শেষে বাট পিডিএফ ক্লাস নিব না বোর্ডে লিখে ক্লাস নেব তুমি বোর্ডের ইয়াটা পজিশনটা ধরো এইটা বোর্ড আছে সে এটা দেখে ঠিক করো আগে এটা দেখে ঠিক করো এটা দেখে বোর্ড ঠিক করে দাও
ওই কালারের পিডিএফ দিলে একেবারে খারাপ আসে। এবার ঠিক আছে, ফুল বোর্ড মানে এই বোর্ডটা আসবে। হ্যাঁ, ত্রিশ সেকেন্ডের মধ্যে ঠিক করো। হ্যাঁ, ক্লাস শুরু করে দিই। ওকে, ডান। ঠিক আছে রিফাত? ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমরা ক্লাস শুরু করব 1 মিনিটের মধ্যে। তো আমরা একবার খুব সর্বপ্রথম জেনে নেব যে আমরা কে কোন জায়গা থেকে যুক্ত আছি, বা আমাদের সাউন্ড সিস্টেমটা এবং বোর্ডটা ক্লিয়ার আছে কিনা। সবাই একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড সিস্টেমটা ক্লিয়ার আছে কিনা, বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আপনারা সবাই একটু কমেন্ট করবেন যে বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, সাউন্ড সিস্টেমটা সব কিছু ঠিক আছে কিনা। কেমন? এইটা দিলে এখানে এইটা চলে এসছে কেন? রিফাত, আমার লাইভে ঢুকলে ওই জায়গায় চলে যাচ্ছে কেন? এইটা একটা মতো এই ধরনের আমার লাইভে ক্লিক করলে ওইখানে চলে যাচ্ছে, এইটা এখানে গেছে কেন? তো 30 সেকেন্ডের মধ্যে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমারটা আছে। ঠিক আছে, ওইখানে ঢুকলে এখানে আসছে। এই বর্তমানে ফেসবুকে এই টাকায় কাজ করতেছে। আসছে আসছে দেখি। এটা ওইটা চলে যায়, এই তো যন্ত্রণা। ওকে, সাউন্ড ক্লিয়ার। ওকে, তাহলে আমরা কিছু সময়ের মধ্যেই 1 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করব। আর এই ক্লাসের পরে আপনাদের একটা পিডিএফ দিয়ে দেবো। আমি পিডিএফটা একটু দেখাই আপনাদের, যারা ক্লাসে যুক্ত থাকবেন। ক্লাসের এটা একবার সম্পূর্ণ যারা ক্লাসটা করবেন তাদের বিনামূল্যে এই ক্লোজের পিডিএফটা তাদেরকে প্রোভাইড করব। ওকে, এটা তো না রিফাত, ওইটা কোনটা ছিল? এটা এটা ওকে। আমাদের ক্লোজের ক্লাস হবে আমি সবাইকে একটু পিডিএফটা একটু জাস্ট দেখাই। সবাই নাফিস ফুয়াদ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নাফিস কেমন আছো ভাই? তো আমাদের ক্লাসটা পিডিএফটা একটু সবাই দেখবেন। আমাদের এই একাডেমি ফিউচার ফিট একাডেমি, এডুকেশন ফর ইউর ক্যারিয়ার। আমাদের এইটা পরিচালনা করেন শ্রদ্ধেয় জব্বার স্যার। আমাদের এইটা 47 এবং 48তম যে প্রিলি কোর্স, এই কোর্সে আমাদের ভর্তি চলমান আছে। দেন আমাদের আজকের টপিকটা হবে ক্লোজ অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। ক্লোজ অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। তো এই যে সম্পূর্ণ পিডিএফটা আপনি দেখেন, একবারে পুরা রেডি একটা পিডিএফ। আপনাকে এটা ক্লাসের পরে টেক্সট করলে দিয়ে দেওয়া হবে। জাস্ট আপনারা যারা যারা ক্লাসে যুক্ত থাকবেন
ক্লাসের শেষে কেমন সবাইকে হচ্ছে এই পিডিএফটা প্রোভাইড করা হবে। দেখেন আমাদের পিডিএফটা লাস্ট, এবং এই পিডিএফের সব থেকে একটা মজার ব্যাপার হচ্ছে আপনার শেষে, পিডিএফের শেষে আমি দেখাচ্ছি। এই যে আমাদের পিডিএফের যে লাস্ট পার্ট আছে, এই লাস্ট পার্টটা হচ্ছে আপনার কোশ্চেন অ্যাড করে দেওয়া আছে প্র্যাকটিসের জন্য। আপনার প্র্যাকটিসের জন্য এই যে এক্সারসাইজগুলো সুন্দর করে দেওয়া আছে। আপনি এখান থেকে এক্সারসাইজ সব কিছু আপনি ক্লিয়ারলি করতে পারবেন কেমন। তো আপনি এখান থেকে এক্সারসাইজ করবেন ইনশাল্লাহ। তো আমাদের সাথে যারা যুক্ত থাকবেন ক্লাসের শেষে এই পিডিএফটা আপনাদেরকে প্রোভাইড করে দিব। তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে, সবাই একটু খেয়াল করি, আমাদের ক্লাসের আজকের ক্লাসের টপিক হচ্ছে ক্লজ। এই ক্লজের উপরে ডিটেলস, ক্লজের প্রকারভেদ, আইডেন্টিফিকেশন অফ ক্লজ, যা যা আছে সব কিছু হচ্ছে আজকে আমরা এই ক্লাসে ক্লিয়ার করব। তো যারা আমাদের সাথে ক্লাসে যুক্ত আছেন সবাই একটু খাতা কলম নেবেন, আর দয়া করে সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। ওকে, তাহলে আমরা শুরু করি। তা আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ক্লজ। ক্লজ থেকে যদি আমরা শুরু করি, এই ক্লজকে বলা হয়, ক্লজের বাংলা হচ্ছে বাক্যাংশ। ক্লজকে কি বলা হয়? বাক্যাংশ, মানে দ্যাট মিনস একটা বাক্যের অংশ। ক্লজ হবে বাক্যের একটা অংশ। ওকে, তাহলে ক্লজ কেমন বাক্যের অংশ? বাক্যের এমন একটা অংশ, খেয়াল করবেন, বাক্যের এমন একটি অংশ, এমন একটি অংশ, হ্যাঁ, বাক্যের এমন একটি অংশ যার মধ্যে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকবে। আমরা ক্লোজের ফার্স্টে আমরা জেনে নেই যে ক্লজ কি। ক্লজ হচ্ছে বাক্যের একটা অংশ। ক্লজ কি বলেন? বাক্যের একটা অংশ। তাহলে ক্লজ বাক্যের কেমন অংশ? ক্লজ হচ্ছে বাক্যের এমন একটা অংশ যে অংশের মধ্যে আপনার একটা সাবজেক্ট থাকবে এবং হচ্ছে একটা ফাইনাইট ভার্ব থাকবে। একটু সুন্দর করে এই যে জায়গাগুলো আপনি একটু সুন্দর করে দেখবেন, তাহলে আপনার এই সংজ্ঞা থেকে শুরু করে সব কিছু যদি ক্লিয়ার দেখেন, তাহলে আপনার ক্লজ আইডেন্টিফিকেশন বা ক্লজ বোঝার ক্ষেত্রে পরবর্তীতে আপনার খুব ইজি হবে। আমি আবার বলছি, ক্লজ বাক্যের এমন একটা অংশ যে অংশের মধ্যে হচ্ছে একটা সাবজেক্ট থাকে এবং হচ্ছে একটা ফাইনাইট ভার্ব থাকে। তাহলে ক্লজের মধ্যে কি থাকে? একটা সাবজেক্ট এবং হচ্ছে একটা ফাইনাইট ভার্ব থাকে। ক্লজের সংজ্ঞাটা সবাই বুঝছেন কিনা? যারা আমাদের সাথে ক্লাসে যুক্ত আছেন, সাউন্ড ক্লিয়ার, সিজানুর রহমান শাহিন, আমাদের সাথে যুক্ত আছে নাফিস ফুয়াদ, সিয়াম আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিয়াম, কি অবস্থা? তো আমাদের সাথে যারা যুক্ত আছেন, সবাই ক্লোজের সংজ্ঞাটা ক্লিয়ার কিনা? যারা আমাদের সাথে ক্লাসে যুক্ত আছেন সবাই ক্লোজের সংজ্ঞাটা ক্লিয়ার কিনা? স্যারকে একটু ফোন দেওয়া দরকার ছিল। তাহলে আমরা ক্লজের সংজ্ঞা থেকে একটু দেখি। ক্লজ কি? ক্লজ বাক্যের এমন একটি অংশ যে অংশের মধ্যে হচ্ছে আপনার একটা সাবজেক্ট এবং একটা কি যুক্ত থাকে বলেন? একটা ফাইনাইট ভার্ব যুক্ত থাকে। তাহলে ক্লজ বাক্যের এমন একটা অংশ যে অংশের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। ওকে, তাহলে ক্লজের মধ্যে যদি একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, এইখান থেকে তাহলে আমার একটা বোঝার একটা বিষয় আছে যে ফাইনাইট ভার্বটা কি। ফাইনাইট ভার্বটা কি? সাবজেক্ট তো আমরা সবাই বুঝি, সাবজেক্ট কর্তা, যে কাজ করে সেই তো হচ্ছে আপনার সাবজেক্ট। তাহলে ফাইনাইট ভার্বটাকে আমরা এটা একটু দেখব। ফাইনাইট ভার্ব দেখতে হলে আমরা সুন্দর করে একটু ফাইনাইট এবং নন ফাইনাইট দুইটা ব্যাপারে একবারে সলভ করব। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট। এসি চালানো উচিত ছিল না, এখন আর দরকার নেই, হয়ে গেছে, গরম পড়ে গেছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার ক্লাস শুরু করলাম, স্যার ক্লাসে জয়েন করছি তো। ও স্যার কন্টিনিউ করবো, ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, আচ্ছা স্যার।
ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এসিটা অন করে দাও তো, গরম লাগছে। ওকে, তাহলে আমরা হচ্ছে ক্লজের ব্যাপারে যেটা দেখবো, ক্লজ হচ্ছে বাক্যের এমন একটা অংশ যার মধ্যে একটা সাবজেক্ট এবং একটা কি থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে। ওকে, তাহলে আমাদের ফাইনাইট ভার্বটা এখান থেকে আমাদের একটু বুঝতে হবে যে ফাইনাইট ভার্বটা হচ্ছে কি। ওকে, তাহলে ফাইনাইট ভার্ব শিখতে হলে আমরা দুইটা ভার্ব শিখবো, একটা হচ্ছে ফাইনাইট, একটা শিখবো নন ফাইনাইট। তাহলে আমাদের এটা কিভাবে ভাগ করা হয়, যে কোনো ক্রিয়া তার অর্থ সম্পূর্ণ করতে পারে কি পারে না, এইটার উপর ভিত্তি করে ভার্বকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। পৃথিবীতে লক্ষ লক্ষ যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো কোন ভিত্তিতে ফাইনাইট বা নন ফাইনাইট আমরা একটু সুন্দর করে দেখি। যেমন আমাদের বিভিন্ন ভার্ব আছে, রাইট একটা ভার্ব, গো একটা ভার্ব, হ্যাঁ, কাম একটা ভার্ব, সি একটা ভার্ব। তো এই ভার্বগুলো কিভাবে ফাইনাইট হতে পারে, কিভাবে নন ফাইনাইট হতে পারে আমরা একটু দেখি। তো পৃথিবীতে যতগুলো ভার্ব আছে, এই ভার্বটা যদি তিনটা ওয়েতে থাকে, তাহলে ওই ভার্বগুলো হবে নন ফাইনাইট। এর বাইরে যদি কোনো গঠনে থাকে, স্ট্রাকচারে থাকে, তাহলে ওইটা হচ্ছে হলো আপনার ফাইনাইট। তাহলে আমাদের নন ফাইনাইট ভার্ব তিনটা ওয়েতে হয়। নন ফাইনাইট ভার্ব হওয়ার ফার্স্ট যে ওয়েটা, এটা হচ্ছে 2+v1। তাহলে যে কোনো ভার্বকে যদি আপনি নন ফাইনাইট করতে চান, তাহলে ওই ভার্বের পূর্বে একটা টু বসায় দিতে হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্মের পূর্বে একটা টু অ্যাড করে দিতে হবে, তাহলে ওই ভার্বটা হচ্ছে আপনার নন ফাইনাইট হয়ে যাবে। ওকে, সেকেন্ড ওয়েটা হচ্ছে ভার্বের সাথে যদি আপনি আইএনজি যোগ করে দেন, তাহলে ওই ভার্বটা নন ফাইনাইট ভার্ব হবে। ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। এবং থার্ড যে ওয়েটা হচ্ছে, সেটা হচ্ছে ভার্বের V3, অর্থাৎ কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা, সেটা হচ্ছে আপনার নন ফাইনাইট। তাহলে আমরা বলতে পারি একটা ভার্ব যদি তিনটা অবস্থায় থাকে, একটা ভার্ব কয়টা অবস্থায়, তিনটা অবস্থায় যদি থাকে, তাহলে ওই ভার্বটাকে বলা হবে নন ফাইনাইট। অবস্থা তিনটা কি কি, 2+v1, v1 প্লাস আইএনজি অ্যান্ড V3। তাহলে এর বাইরে অবস্থাগুলো কি আছে, এর বাইরে অবস্থা আছে যদি ভার্বটা বেস ফর্ম আকারে থাকে, তাহলে হচ্ছে আপনার ফাইনাইট ভার্ব হবে। যদি বেস ফর্মের সাথে এস বা ইএস যুক্ত থাকে, সেটা হচ্ছে আপনার ফাইনাইট ভার্ব হবে। যদি V2 থাকে, সেটাও ফাইনাইট ভার্ব হবে। আর একটা শর্ত আছে, এই যে তিনটা অবস্থা, এই তিনটা অবস্থার পূর্বে কোনো অক্সিলারি থাকা যাবে না। এদের পূর্বে নন ফাইনাইট হওয়ার শর্ত, এদের পূর্বে অক্সিলারি থাকা যাবে না, অক্সিলারি থাকা যাবে না। লক্ষ্য করি, তাহলে আমাদের একটা ভার্ব নন ফাইনাইট হওয়ার শর্ত কয়টা, তিনটা। একটা ভার্ব নন ফাইনাইট হওয়ার তিনটা শর্ত, একটা হচ্ছে ভার্বের পূর্বে টু থাকতে হবে, ভার্বের সাথে আইএনজি থাকতে হবে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 যেটা। এই তিনটা ভার্বের পূর্বে যদি অক্সিলারি ভার্ব না থাকে, অর্থাৎ অক্সিলারি ছাড়া যদি ভার্বটা এই তিনটা অবস্থায় থাকে, তাহলে এটাকে বলা হবে নন ফাইনাইট। আর এই তিনটা অবস্থার বাইরে যে কোনো অবস্থায় যদি ভার্বটা থাকে, তাহলে সেটাকে বলা হবে ফাইনাইট। আপনার ফাইনাইট এবং নন ফাইনাইটের ব্যাপারটা ক্লিয়ার কিনা? যারা আমাদের সাথে ক্লাসে যুক্ত আছেন, ফাইনাইট এবং নন ফাইনাইটের ব্যাপারটা আপনারা ক্লিয়ার আছেন কিনা? তাহলে আমরা হচ্ছে সর্বপ্রথম দেখব ক্লজের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। তাহলে ফাইনাইট ভার্ব শিখতে যাই আমরা হচ্ছে একটু নন ফাইনাইটটাও দেখে আসবো। তা যে কোনো ভার্ব কয়টা অবস্থায় নন ফাইনাইট হয়, তিনটা অবস্থায়। কয়টা অবস্থায় নন ফাইনাইট হয়, তিনটা অবস্থা। তিনটা কি কি, 2+v1, v1 প্লাস আইএনজি অ্যান্ড V3। অর্থাৎ কোনো ভার্বের পূর্বে টু, ভার্বের সাথে আইএনজি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা, এই তিনটা অবস্থায় যদি কোনো ভার্ব থাকে এবং এদের পূর্বে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে ওই ভার্বগুলো হবে হচ্ছে আপনার নন ফাইনাইট। এদের পূর্বে অক্সিলারি থাকলেও ফাইনাইট হয়ে যাবে, আর এদের বাইরে এই যে ভার্বের অবস্থাগুলো, এগুলো হচ্ছে আপনার হবে ফাইনাইট। তাহলে ক্লোজ হতে হলে কি হওয়া লাগবে, একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে এবং হচ্ছে আপনার একটা সাবজেক্ট থাকতে হবে। এতটুকু বিষয় সবাই ক্লিয়ার আছে কিনা? আমাদের সাথে যে যেখান থেকে যুক্ত আছেন সবাই হচ্ছে একটু কমেন্ট করবেন। আপনাদের বিষয়গুলো যদি ক্লিয়ার হয়ে যায় বা লেখা হয়ে যায়, তাহলে একটু সবাই কমেন্ট করবেন, তাহলে হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। তাহলে আমাদের একটা ভার্ব নন ফাইনাইট হয় কয়টা অবস্থায়, তিনটা, 2+v1, v1 প্লাস আইএনজি এবং হচ্ছে V3। আর ফাইনাইট হচ্ছে এর বাইরে যে অবস্থাগুলো আছে, এই অবস্থাগুলো যদি থাকে, তাহলে হচ্ছে আপনার ফাইনাইট। সেগুলো কি কি, ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইয়ের যোগ, অথবা ভার্বের পাস্ট ফর্ম যেটা। এবং ওই নন ফাইনাইটের পূর্বেও যদি অক্সিলারি থাকে, তাহলে সেটাও ফাইনাইট হয়। সবাই এতটুকু ক্লিয়ার আছে কিনা? তাহলে আমরা হচ্ছে এইখান থেকে ফাইনাইট এবং নন ফাইনাইটের ব্যাপারটা ক্লিয়ার হলাম। ওকে, তাহলে ক্লিয়ার। ওকে, সিয়াম আহমেদ ক্লিয়ার। তাহলে আমরা যদি একটা ভার্ব পেয়ে যাই যে ক্লোজ হতে হলে একটা ফাইনাইট ভার্ব লাগে আর হচ্ছে একটা নন ফাইনাইট, একটা সাবজেক্ট। ওকে,
কি লাগে একটা সাবজেক্ট আর হচ্ছে একটা ফাইনাইট ভার্ব এফভি ফাইনাইট ভার্ব ওকে তাহলে আমরা একটু দেখি যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কোনটা আমরা একটু কয়েকটা एग्जांपल দেই সাপোজ রাইট হচ্ছে একটা ভার্ব রাইট একটা ভার্ব তাহলে আমরা যদি বলি টু রাইট এটা কি হবে ফাইনাইট অর নন ফাইনাইট যেহেতু আমরা দেখব যে ভার্বের পূর্বে টু আছে ভার্বের সাথে আইএনজি আছে ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে তাহলে এই তিনটা হবে নন ফাইনাইট তাহলে এটা কি এনএফ নন ফাইনাইট আমরা যদি বলি গোস তাহলে গোসটা কি হবে ফাইনাইট যদি বলি রাইটিং তাহলে এটা কি হবে এটা হবে নন ফাইনাইট যদি বলি ওয়াজ রাইটিংটা হবে হচ্ছে আপনার ফাইনাইট কারণ এই যে অক্সিলারি ভার্ব আছে ওকে এবার আমরা যদি বলি রিটেন তাহলে এটা হবে হচ্ছে আপনার নন ফাইনাইট খেয়াল করি যদি বলা হয় ওয়েন্ট এটা কি ওয়েন্ট হবে ফাইনাইট ওকে তাহলে আমরা এইভাবে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বগুলোকে সবাই হচ্ছে ফার্স্টে আইডেন্টিফাই করব এবার ক্লোজ হতে হলে হচ্ছে আপনার এই যে ফাইনাইট ভার্বগুলো আমরা পেলাম এই ফাইনাইট ভার্বগুলো ক্লোজের মধ্যে থাকতে হবে কেমন তাহলে ক্লোজ বাক্যের এমন একটা অংশ যে অংশের মধ্যে হচ্ছে একটা সাবজেক্ট থাকে আর একটা হচ্ছে ফাইনাইট ভার্ব থাকে আই হোপ সবাই ক্লিয়ার এবার আমাদের এই যে ক্লোজ এই ক্লোজটা হচ্ছে তিন প্রকার থ্রি কাইন্ডস ক্লোজ কত প্রকার তিন প্রকার ক্লোজ হচ্ছে আমাদের তিন প্রকার তো আমরা এই ক্লোজটা শিখলে আমাদের আরেকটা বেনিফিট হচ্ছে যে ক্লোজের প্রকারভেদ তো পারবই সাথে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে ব্যাপক একটা ধারণা হবে ওকে তাহলে হচ্ছে আমরা ক্লজ তিন প্রকার এই তিন প্রকার ক্লজের মধ্যে আমাদের ফার্স্ট যে ক্লজটা আমরা শিখবো সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ সবাই একটু খেয়াল করি কোঅর্ডিনেট ক্লজ আমরা ফার্স্টে তাহলে কোনটা শিখবো কোঅর্ডিনেট ক্লজ ওকে একটু খেয়াল করি তাহলে কোঅর্ডিনেট ক্লজের মধ্যে আমাদের কতগুলো কোঅর্ডিনেটরস থাকবে সেটা হচ্ছে ফ্যান বয়েস এই কোঅর্ডিনেটরস গুলোর নাম হচ্ছে ফ্যান বয়েস এটা জাস্ট স্পেলিং এর জন্য না জাস্ট একটা পাসওয়ার্ডের মতো আপনার মনে রাখার জন্য কোঅর্ডিনেটরস গুলো এটা হচ্ছে একটা পাসওয়ার্ডের মতো কাজ করবে ওকে তাহলে ফ্যান বয়েস এর পূর্ণ রূপটা কি হচ্ছে এফ এ হচ্ছে ফর এ তে হচ্ছে এন্ড দেন এন এ হচ্ছে নর বিতে হচ্ছে বাট ওতে হচ্ছে অর ওয়াইতে হচ্ছে ইয়েট ইতে হচ্ছে এলস এসে হচ্ছে সো এই যে কোঅর্ডিনেটরস গুলো আছে এই কোঅর্ডিনেটরস গুলো যদি কোনো ক্লজের মধ্যে থাকে তাহলে সেটা হচ্ছে আপনার কি হবে কোঅর্ডিনেট ক্লজ হবে কেমন একটু আমরা যদি একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি যদি বলে হি কেম হিয়ার বাট did not find me সেখানে এসেছিল বা সেখানে আসলো কিন্তু আমাকে পেলো না বা did not find me ওকে তাহলে এই যে যদি আমাদের একটা বাক্যের অংশ থাকে বাক্যের এটা যদি একটা অংশ হয় তাহলে আমরা দেখব এই অংশের মধ্যে ফাইনাইট ভার্ব আছে কিনা বাক্যের এই অংশের মধ্যে যদি আমাদের একটা ফাইনাইট ভার্ব আছে তাহলে তো অবশ্যই বাক্যের ওই অংশটা একটা ক্লোজ এবং এই ক্লজের মধ্যে একটা কি আছে বাট আছে তাহলে বাটটা কোন ক্লজে থাকে কোঅর্ডিনেট ক্লজে থাকে তাহলে যদি এইভাবে আমরা শর্ত মিলাই দেখি তাহলে এটা অবশ্যই একটা কি হবে কোঅর্ডিনেট ক্লজ হবে একটু খেয়াল করেন যদি বলে ডু অর ডাই এই বাক্যের মধ্যে ওয়ার্ড আছে তিনটা বাট ফাইনাইট ভার্ব আছে কয়টা এই একটা ফাইনাইট ভার্ব এই যে একটা ফাইনাইট ভার্ব তাহলে দুটো ফাইনাইট ভার্ব আছে একটা কথা এখান থেকে সবাই একটু মাথায় রাখবেন যে ঠিক একটা বাক্যের মধ্যে যে কয়টা ফাইনাইট ভার্ব থাকবে ওই কয়টা ক্লজ থাকবে তাহলে একটা বাক্যের মধ্যে যে কয়টা ফাইনাইট ভার্ব থাকে ক্লজ থাকে কয়টা ঠিক ওই কয়টা তাহলে আমাদের এই ছোট্ট একটা বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব আছে কয়টা দুইটা তাহলে এই বাক্যের মধ্যে দুইটা যদি ফাইনাইট ভার্ব থাকে তাহলে ক্লজ আছে কয়টা অবশ্যই দুইটা এইবার যদি আপনার এইটুকু দাগ দিয়ে দেওয়া হয় যে অর ডাইটা কোন ক্লজ তাহলে ফার্স্ট কথা হচ্ছে ডাই যেহেতু একটা ফাইনাইট ভার্ব তার মানে এটা একটা ক্লজ সেকেন্ড কথা হচ্ছে যেহেতু এই ক্লজের মধ্যে অর যুক্ত আছে তাহলে এইটা হবে একটা কোঅর্ডিনেট ক্লজ সবাই এতটুকু ক্লিয়ার আছে কিনা তাহলে এটা কি হবে অবশ্যই একটা কোঅর্ডিনেট ক্লজ সবাই একটু খেয়াল করি তাহলে আমাদের হচ্ছে ডু অর ডাই তাহলে অর ডাই এর নিচে যদি আন্ডারলাইন করা থাকে যদি বলা হয় যে অর ডাইটা কোন ক্লজ তাহলে আপনার অ্যান্সার হবে অবশ্যই কোঅর্ডিনেট ক্লজ সবাই খেয়াল করি তাহলে আমরা ফার্স্টে যে আমাদের ক্লজের তিন প্রকার পেলাম যে ক্লজ হচ্ছে তিন প্রকার ক্লজের মধ্যে আমাদের ফার্স্ট যে ক্লজটা এটা নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ কি ক্লজ কোঅর্ডিনেট ক্লজ তাহলে কোঅর্ডিনেট ক্লজের মধ্যে কি থাকে একটা পাসওয়ার্ড থাকে যার নাম হচ্ছে ফ্যান ভয়েস এর ফর এ ফর এন্ড এন ফর নর বি ফর বাট ও ফর অর ওয়াই ফর ইয়েট ই ফর এলস এস ফর সো
এই কোঅর্ডিনেটরসগুলো যদি হচ্ছে আপনার কোনো ক্লজের মধ্যে থাকে তাহলে সেটা হচ্ছে আপনার কোন ক্লজ হবে? কোঅর্ডিনেট ক্লজ। আশা করি এতটুকু সবাই ক্লিয়ার আছে নাকি? সবাই এতটুকু ক্লিয়ার আছেন কিনা? নাফিস, ফুয়াদ ভাই, তোমার কেমন, কি তোমার জীবন চলছে কেমন ইউরোপে? তোমাকে তো অনেকদিন দেখি না নাফিস। যারা আমরা যুক্ত আছি সবাই কোঅর্ডিনেট ক্লজটা ক্লিয়ার আছে কিনা? সবাই ভিডিওটা একটু শেয়ার করি, ভিডিওটা সবাই একটু শেয়ার করি। আর কোঅর্ডিনেট ক্লজ যদি সবাই ক্লিয়ার থাকি তাহলে সবাই একটু কমেন্ট করি ওকে। ওকে লিখলে আমরা পরবর্তী ক্লজটায় চলে যাব। ক্লিয়ার ভাই, ওকে। তাহলে হচ্ছে আমরা আমাদের পরবর্তী যে টার্ম, আমরা পরবর্তী টার্মে মুভ করি। ওকে, তাহলে আমাদের ক্লজের 2 নম্বর যে প্রকারভেদটা আছে এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আমাদের সেকেন্ড যে ক্লজটা আছে এটা কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। আমরা একটু খেয়াল করি, সেকেন্ড ক্লজের নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে আমাদের সাবঅর্ডিনেট ক্লজেও কোঅর্ডিনেট ক্লজের মতো ঠিক একটা পাসওয়ার্ড থাকবে। এই পাসওয়ার্ডটা আপনি মনে রাখবেন হচ্ছে এইভাবে, হু ইজ অ্যাবাউট। এই যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা থাকবে আপনার কোন ক্লজে? সাবঅর্ডিনেট ক্লজে। সবাই একটু খেয়াল করি, তাহলে আমাদের এই সাবঅর্ডিনেট ক্লজে হচ্ছে আপনার হু ইজ অ্যাবাউট যে পাসওয়ার্ডটা আছে এইটাও ঠিক সাবঅর্ডিনেট ক্লজে যুক্ত থাকবে। সবাই একটু খেয়াল করি। ওকে, তাহলে এই হু ইজ অ্যাবাউট এর ফুল মিনিংটা কেমন হবে? এই ডাব্লিউ হচ্ছে আপনার ডাব্লিউএস ওয়ার্ডের যে ডাব্লিউ দিয়ে যে ওয়ার্ডগুলো আছে ওইগুলো হবে। এটা হচ্ছে কি? হু হুম, হুজ, হোয়াট, which, when, where, why। হ্যাঁ, এই যে 8টা ওয়ার্ড, হু হুম হুজ, হোয়াট, হুইচ, ওয়েন, হোয়ার, হোয়াই, এইটা হচ্ছে ডাব্লিউ। হ্যাঁ, ডাব্লিউতে এই ওয়ার্ডগুলো হবে। দেন এইসে আপনার থাকবে হচ্ছে হাউ, হাউএভার। একটু খেয়াল করি, এই ওয়ার্ডগুলো মনে রাখলে আপনার ক্লোজ নির্ণয় করা খুবই ইজি হয়ে যাবে। কেমন? এইসে কি হবে? এইসে হবে হচ্ছে আপনার হাউ বা হাউএভার। ওতে হবে হচ্ছে আপনার ওয়ান্স, ওতে কি হবে? ওয়ান্স। আইতে হবে হচ্ছে আপনার 2টা, ইফ এবং ইন কেস। আই ফর ইফ অ্যান্ড ইন কেস। এস ফর সো, এসে হবে হচ্ছে আপনার সো দ্যাট, সো ডট ডট দ্যাট, এবং হচ্ছে আপনার সিন্স। এটা সবাই লিখলে একটু ওকে বলেন, আমি পরবর্তী স্লাইডে যাব। আপনার হচ্ছে তাহলে আমাদের যে হু ইজ অ্যাবাউটটা ছিল, হু ইজ অ্যাবাউট। তো হু ইজ অ্যাবাউটের সদস্য কারা? ডাব্লিউ হচ্ছে আপনার হু, হুম, হুজ, হোয়াট, হুইচ, ওয়েন, হোয়ার, হোয়াই। এইচ ফর হাউ অ্যান্ড হাউএভার, ও ফর ওয়ান্স, আই ফর ইফ ইন কেস, এস ফর সো দ্যাট, সো ডট ডট দ্যাট, অ্যান্ড সিন্স। এতটুকু সবার লেখা হয়েছে কিনা? যদি এতটুকু লেখা হয় তাহলে হচ্ছে একটু ডান লিখবেন, আমরা পরবর্তী পার্টে যাব। ঠিক আছে, গরম পড়ে গেছে, ফ্যান চালালে তো আবার এই ক্লাসে ঝামেলা হয়ে যাবে। এসি থাকলে, এসি দিছে, এখন সব ঠিক আছে সব দিক থেকে। যদি এতটুকু তোলা হয় তাহলে হচ্ছে আমরা সবাই একটু সবাই কমেন্ট করব যে ডান। ওকে, তাহলে আমাদের হু ইজ অ্যাবাউট, হু ইজ অ্যাবাউটের ফুল মিনিংটা কি? ডাব্লিউ ফর হু, হুম, হুজ, হোয়াট, হুইচ, ওয়েন, হোয়ার, হোয়াই, এইচ ফর হাউ, হাউএভার, ও ফর ওয়ান্স, আই ফর ইফ ইন কেস, এস ফর সো দ্যাট, সো ডট ডট দ্যাট, অ্যান্ড সিন্স। ওকে, তাহলে যদি আমরা এতটুকু ক্লিয়ার হই সবাই, দেন হচ্ছে আমরা যে পার্টটা শিখবো সেটা হচ্ছে হু ইজ। এরপরে আমাদের বাকি থেকে গেল অ্যাবাউট। ওকে, আমরা একটু মুছে দিই, উপর থেকে একটু মুছে দিই, অ্যাবাউটের ফুল মিনিংটা একটু লিখে দিই। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করি। এ ফর আপনার হচ্ছে অ্যাজ, অলদো, অ্যাজ, অলদো, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যান্ড হচ্ছে আফটার। এ ফর হচ্ছে আপনার এই 5টা। এ ফর হচ্ছে আপনার অ্যাজ, অলদো, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যান্ড হচ্ছে আপনার কি? আফটার। ওকে, আমাদের সেকেন্ড যে বি, বিফ হচ্ছে, বিতে হচ্ছে আমাদের 2টা, বিফোর অ্যান্ড বিকজ, বিফোর, বিকজ। ওকে,
দেন আমাদের হচ্ছে ইউ, ইউ ফর আনটিল অ্যান্ড আনলেস, আনটিল অ্যান্ড আনলেস, অ্যান্ড টি ফর দ্যাট, দো, অ্যান্ড দেয়ারফর, দেয়ারফর। ওকে, সবাই এতটুকু ক্লিয়ার আছে কিনা? এ ফর অ্যাজ, অলদো, অ্যাজ, অলদো, as if, as though, after, B for because, U for until unless, T for that though, therefore, T for that though, therefore। তাহলে আমাদের এ তে হচ্ছে 5টা, as, although, as if, as though, after, B for because, U for until unless, T for that though, therefore। সবার যদি এতটুকু লেখা হয় তাহলে হচ্ছে আমি আপনাদের সাবঅর্ডিনেট ক্লোজটা খুব সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছি যে সাবঅর্ডিনেট ক্লোজটা কত ইজি। আর এই সাবঅর্ডিনেট ক্লোজ থেকেই হচ্ছে আপনার বিসিএস সহ যত জব এক্সাম, যত চাকরির পরীক্ষাগুলো আছে, সব পরীক্ষাগুলোয় এই আপনার সাবঅর্ডিনেট ক্লোজ থেকে একটা কোশ্চেন ইনশাআল্লাহ আসবেই। হ্যাঁ, এই সাবঅর্ডিনেট ক্লোজটা খুব সুন্দর করে শিখতে হবে। এই সাবঅর্ডিনেট ক্লোজ থেকে একটা কোশ্চেন আপনার নিশ্চিত, মানে 1 মার্ক। সাবঅর্ডিনেট ক্লোজ থেকে আপনার 1 মার্ক মোটামুটি ইনশাআল্লাহ নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই সাবঅর্ডিনেট ক্লোজটা খুব সুন্দর করে শিখবেন। তাহলে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজের মধ্যে কি থাকে? হু ইজ অ্যাবাউট, হু ইজ অ্যাবাউটের মেম্বারগুলো আমরা সব শিখলাম, যে এই হু ইজ অ্যাবাউটের সদস্যগুলো কারা। এইটা শেখার পরে আমার হচ্ছে যে পার্টটা আমরা শিখবো সেটা হচ্ছে যদি কোনো ক্লোজের মধ্যে এই হু ইজ অ্যাবাউটের সদস্য থাকে, যেমন যদি এরকম বলে যে দ্যাট হি ইজ অনেস্ট, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু আস, is known to us। ওকে, এই যে বলছে দ্যাট হি ইজ অনেস্ট, এইটা যদি আপনাকে বলে যে এইটা কোন ক্লজ, তখন ফার্স্টের কথা এইটার মধ্যে একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে ফাইনাইট ভার্ব থাকলে তো সেটা একটা ক্লজ, তার মানে অবশ্যই দ্যাট হি ইজ অনেস্ট একটা ক্লজ। সেকেন্ড কথা হচ্ছে এই ক্লজের মধ্যে কি আছে? দ্যাট আছে, তাহলে দ্যাট থাকলে কোন ক্লজ হয়? সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। খেয়াল করি, সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে কোনো ক্লজের ফাইনাইট ভার্ব থাকলেই হচ্ছে একটা ক্লজ, সেকেন্ড কথা হচ্ছে দ্যাট থাকলেই একটা সাবঅর্ডিনেট ক্লজ। এবার যদি বলি আই নো দ্য প্লেস, I know the place where he lives, ওকে, তাহলে এই যে where he lives-টা, এই where he lives এর নিচে যদি আপনার আন্ডারলাইন করা থাকে তাহলে অবশ্যই এই যে একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা একটা ক্লজ। এবার সেকেন্ড কথা যদি বলা হয় এটা কোন ক্লজ, তাহলে এই ক্লজের মধ্যে হচ্ছে আপনার where আছে। কি আছে? where আছে। তাহলে যদি কোনো ক্লজের মধ্যে where থাকে তাহলে where থাকলে কোন ক্লজ হয়? সাবঅর্ডিনেট ক্লজ। আশা করি সবাই ক্লিয়ার। সবাই আমরা এতটুকু বুঝছি কিনা? সবাই হচ্ছে জাস্ট একটু কমেন্ট করব যে সাবঅর্ডিনেট ক্লজটা আমরা এখন থেকে চিনব কিনা, সাবঅর্ডিনেট ক্লজটা চিনতে পারবো কিনা। সবাই আমরা এতটুকু একটু খেয়াল করি যে সাবঅর্ডিনেট ক্লজটা আমরা সবাই চিনতে পারবো কিনা। সাবঅর্ডিনেট ক্লজ সবাই 1 সেকেন্ড একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে ক্লাসের যে ব্যাপারটা, যে আমরা যখন ফিজিক্যাল ক্লাসরুমে থাকি তখন তো ক্লাস নেওয়া অনেক ইজি, সামনে অনেক স্টুডেন্ট থাকে তখন ক্লাস নেওয়া অনেক ইজি হয়ে যায়, বাট অনলাইন ক্লাসে যখন ক্লাস নেই তখন আপনাদের এই কমেন্টগুলা করলে ক্লাসটা নেওয়া অনেক ইজি হয়ে যায়। তা আজকে আমি তো হচ্ছে ক্লাস নিব এই গ্রুপে, তো আমি আমার স্টুডেন্টদের মোটামুটি বলি নাই, যার কারণে অনেকেই এখানে লাইভে নাই। অবশ্যই একটু নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ অনেক বেশি, আই হোপ অ্যান্ড বিলিভ ইনশাল্লাহ অনেক বেশি ভিউয়ার্স হবে আমাদের, আশা করি। ওকে, তাহলে ক্লিয়ার ভাই, সিয়াম আহমেদ ডান, বৈরাগী ক্লিয়ার ভাই। ওকে, তাহলে যদি আমরা ক্লিয়ার থাকি তাহলে আমরা দুইটা ক্লোজ শিখে ফেললাম। আমরা হচ্ছে একটা শিখলাম কোঅর্ডিনেট ক্লোজ, অ্যান্ড আফটার দ্যাট আমরা শিখলাম কোন ক্লোজ? সাবঅর্ডিনেট ক্লোজ। এবার আমাদের বাকি থাকলো 3 নম্বর যে ক্লোজটা, এটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। সবাই একটু খেয়াল করি, প্রিন্সিপাল ক্লোজ। ওকে, এই প্রিন্সিপাল স্পেলিং হচ্ছে আবার দুইটা, একটা হলো পিএলই যেটা হলো সূত্র বা নীতি, আর এই হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, এটা হলো প্রধান খণ্ডবাক্য। ক্লোজ মানে যদি হয় খণ্ডবাক্য, প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে প্রধান খণ্ড বাক্য। তাহলে আচ্ছা, প্রধান খণ্ড বাক্য বা প্রিন্সিপাল ক্লজ এটা হচ্ছে আমাদের কারা? হ্যাঁ, বা কিভাবে চিনবো একটু খেয়াল করেন। আমরা দুইটা ক্লজের মধ্যে একটা শিখছিলাম ফ্যান বয়েজ, আর একটা শিখছিলাম হচ্ছে হু ইজ অ্যাবাউট। তাহলে যদি কোনো ক্লজের মধ্যে, সুন্দর করে খেয়াল করি, যদি কোনো ক্লজের মধ্যে, হ্যাঁ কোথায়, যদি কোনো ক্লজের মধ্যে আপনার হচ্ছে ফ্যান বয়েজ অথবা হু ইজ অ্যাবাউট, যদি কোনো ক্লোজের মধ্যে হচ্ছে আপনার ফ্যান বয়েজ অথবা হু ইজ অ্যাবাউট, এই দুইটার একটা সদস্যও না থাকে, হ্যাঁ, যদি কোনো ক্লোজের মধ্যে
আপনার হচ্ছে ফ্যান ভয়েস অথবা হুইজ অ্যাবাউট এই দুইটার একটা সদস্য ও না থাকে, তাহলে এইটা হচ্ছে আপনার হবে প্রিন্সিপাল ক্লজ। তার মানে এই ক্লজের মধ্যে ফ্যান ভয়েসের কোনো সদস্য থাকা যাবে না অথবা হুইজ অ্যাবাউটের কোনো সদস্য থাকা যাবে না। যদি কোনো ক্লজের মধ্যে হুইজ অ্যাবাউট অথবা ফ্যান ভয়েসের সদস্য না থাকে তাহলে সেটা কোন ক্লজ হবে? অবশ্যই প্রিন্সিপাল ক্লজ হবে। সেটা কেমন? যদি বলি আই নো হু ডিড ইট, আই নো হু ডিড ইট। খেয়াল করেন এইখানে যদি আমার হু ডিড ইট এর নিচে দাগ দেওয়া থাকে তাহলে এটা অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এই যে হু আছে আপনার হচ্ছে হুইজ অ্যাবাউটের সদস্য আছে, ওটা সাবঅর্ডিনেট ক্লজ, রাইট? কিন্তু যদি আবার আপনার দাগ দেওয়া থাকে আই নো এর নিচে দাগ দেওয়া থাকে তাহলে ফার্স্টের কথা বলেন, এই নো তো হচ্ছে অবশ্যই একটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। নো যদি হয় ফাইনাইট ভার্ব তার মানে অবশ্যই 100% একটা ক্লজ। সেকেন্ড কথা যদি বলেন এইবার এই ক্লজের মধ্যে হুইজ অ্যাবাউট অথবা ফ্যান ভয়েসের কোনো সদস্য আছে কিনা? নাই, তার মানে এইটা হবে আপনার হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সুন্দর করে একটু বুঝি, তাহলে এটা কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। ভালোভাবে বুঝি। তাহলে আমাদের যদি কোনো ক্লজের মধ্যে ফ্যান ভয়েস অথবা হুইজ অ্যাবাউটের সদস্য না থাকে তাহলে সেটা হবে হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ। আমি আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে একটু ক্লিয়ার করে দেই। ওকে, যদি বলে, খেয়াল করেন, যদি বলে দো হি ইজ পুয়ার, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। আচ্ছা, যদি দাগ দেওয়া থাকে দো হি ইজ পুয়ার এর নিচে তাহলে অবশ্যই এখানে দো আছে, তার মানে একটা সাবঅর্ডিনেটরস আছে, তাহলে এটা কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। এবার যদি আপনার দাগ দেওয়া থাকে হি ইজ অনেস্ট এর নিচে, এইটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ। সবাই ক্লিয়ার কিনা? তাহলে আমাদের প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ, আমরা যে তিনটা ক্লজ শিখলাম এই ক্লজটুকু আমরা ক্লিয়ার আছে কিনা, এইটা যদি আমরা ক্লিয়ার থাকি তো এখান থেকে আমি আপনাদের একটু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটু ব্যাপারটা দেখাই দেবো 1-2 মিনিটের মধ্যে। এবং এরপরে আমাদের যে পরীক্ষার সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট সাবঅর্ডিনেট ক্লজ, ওইটার প্রকারভেদ আমরা ডিটেলসে শিখবো। এরপর আমরা কোশ্চেন সলভ যা যা আছে ইনশাল্লাহ সবকিছু আস্তে আস্তে করবো। ওকে, তাহলে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ আমরা সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু জাস্ট একটু যারা আছে যুক্ত অবশ্যই একটু কমেন্ট করি যে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ আমরা ক্লিয়ার কিনা। প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ আমরা ক্লিয়ার আছে কিনা? আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম স্যার, আপনার ক্লাসের প্রেজেন্টেশনটা খুব সুন্দর, থ্যাংক ইউ। অল ক্লিয়ার ভাই, ধন্যবাদ ভাই। আমাদের সাথে যারা যুক্ত আছে সবাই হচ্ছে একটু কমেন্ট করব যারা যারা যে এই টার্ম তিনটা বুঝলাম যে এইটা আমরা ক্লিয়ার আছে কিনা। সিয়াম আহমেদ ক্লিয়ার, ওকে। তাহলে যদি আমরা এটা ক্লিয়ার থাকি তাহলে আমরা একটু জাস্ট এইটা আমাদের ক্লজের মধ্যে না থাকলেও আমি একটু জাস্ট দেখাই দেই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমাদের 9-10 বা ইন্টারমিডিয়েট বা জব এক্সামের খুবই একটা ভয়ঙ্কর একটা জায়গার নাম হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তাহলে এইটা কত ইজি জাস্ট আমি কয়েক সেকেন্ডে একটু দেখাই দিই, একটু সবাই খেয়াল করি। আমরা যদি বলি সিম্পল সেন্টেন্স, আজকে থেকে জাস্ট আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডকে 1 সেকেন্ডের মধ্যে আমরা চিনতে পারি যে এই বাক্যটা সিম্পল সেন্টেন্স অর কমপ্লেক্স সেন্টেন্স অর কম্পাউন্ড সেন্টেন্স। উইদিন 1 সেকেন্ডের মধ্যে আমরা দেখতে পারবো এটা কেমনে, একটু দেখি। এই সিম্পল সেন্টেন্সে সব সময় একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটি প্রিন্সিপাল, খেয়াল করি, একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে। তাহলে সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর কিছু থাকবে না। তাহলে যদি কোনো বাক্যের মধ্যে শুধুমাত্র একটা প্রিন্সিপাল ক্লজ থাকে তাহলে সেটাকে বলা হবে আপনার সিম্পল সেন্টেন্স। আচ্ছা, যদি আমি একটু দেখাই, যদি বলে while walking in the park, while walking in the park, while walking in the park he saw me, পার্কে হাঁটার সময় সে আমাকে দেখেছিল। ওকে, তাহলে আমরা দেখবো এই বাক্যের মধ্যে কি আছে কিনা আমরা একটু দেখি। আচ্ছা, ক্লজ নির্ণয় করি ফার্স্ট। তাহলে এই বাক্যের মধ্যে ভার্ব আছে কয়টা? একটা। এই ভার্ব আছে দুইটা ভার্ব আছে, রাইট? তাহলে আমার প্রথম দেখতে হবে যেহেতু বাক্যের মধ্যে দুইটা ভার্ব আছে, এবার ক্লজ আছে কয়টা। প্রথম কথা বলেন তো, এই ভার্বের সাথে কি আছে? আইন যুক্ত, তার মানে এটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এই যে বাক্যের অংশটা এইটার মধ্যে তো কোনো ফাইনাইট ভার্ব নেই, তার মানে এটা কোনো ক্লজ না। ফার্স্ট কথা, এটা কোনো ক্লজই না। সেকেন্ড কথা, যদি বলি হি স মি, এইটার মধ্যে এইটা হচ্ছে আপনার সটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, তাহলে ফাইনাইট ভার্ব হলে তো অবশ্যই একটা ক্লজ।
তাহলে এটা কোন ক্লজ? যেহেতু এর মধ্যে কোনো হুইজ অ্যাবাউট বা ফ্যান বয়েজ নেই, তাহলে এটা হবে হচ্ছে আপনার সাবঅর্ডিনেট প্রিন্সিপাল ক্লজ। এটা হবে কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই টোটাল বাক্যের মধ্যে প্রিন্সিপাল ক্লজ আছে একটা, আর তো কোনো ক্লজই নেই। তাহলে এইটা কোন সেন্টেন্স? এইটাকে বলা হবে সিম্পল সেন্টেন্স। সবাই এতটুকু বুঝছে কিনা যে বাক্যের মধ্যে শুধুমাত্র একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর কোনো ক্লজ না থাকে, ওইটাকে বলা হয় হচ্ছে আপনার সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের ব্যাপারটা সবাই ক্লিয়ার কিনা? আমরা যারা সিম্পল সেন্টেন্স দেখলাম যে সিম্পল সেন্টেন্স, সবাই এতটুকু বুঝছে কিনা? সিম্পল সেন্টেন্সটা আমরা সবাই ক্লিয়ার আছে কিনা? সিম্পল সেন্টেন্স আমরা সবাই ক্লিয়ার আছে কিনা? সবাই একটু একটু কমেন্টের মাধ্যমে জানাবো সিম্পল সেন্টেন্সটা বুঝছি কিনা। আচ্ছা, সিম্পল সেন্টেন্সের পরে আমাদের যে সেকেন্ড যে টার্মটা থাকে এটার নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। সবাই একটু সুন্দর করে দেখি। কমপ্লেক্স সেন্টেন্সের নাম কি? কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, কমপ্লেক্স সেন্টেন্স। খেয়াল করি এই কমপ্লেক্স সেন্টেন্সটা আরো সুন্দর, এটা আরো সহজে শেখা যায়। জাস্ট আমরা একটু দেখবো কমপ্লেক্স সেন্টেন্স। কোন সেন্টেন্স? কমপ্লেক্স। কমপ্লেক্স সেন্টেন্স আমরা একটু মনে রাখবো অন পিসি মানে একটা প্রিন্সিপাল ক্লজ প্লাস অন এসসি মানে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে যে বাক্যের মধ্যে হচ্ছে আপনার থাকবে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ, এই সেন্টেন্সটাকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স। আমি আবার বলছি, যে বাক্যের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে সেটাকে বলা হবে হচ্ছে আপনার কি কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, সেটা কেমন? যদি বলা হয় আই নো হোয়ার হি লিভস, খেয়াল করি হোয়ার হি লিভস। ওকে, তো আই নো হোয়ার হি লিভস, প্রথম কথা এইটা কোন ক্লজ? এইটা তো সাবঅর্ডিনেট ক্লজ। এটা কোন ক্লজ? এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এবার যদি বলি আই নো, এটা কোন ক্লজ? এটা তো একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা যদি এই টোটাল বাক্যটা দেখি যে আই নো হোয়ার হি লিভস, আই নো হোয়ার হি লিভস, তাহলে এই বাক্যের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। তাহলে এটা কোন সেন্টেন্স? তাহলে এটা 100% হচ্ছে আপনার কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তাহলে আমরা এইভাবে সিম্পল চিনতে পারি, কমপ্লেক্স চিনতে পারি। এবার আমাদের থার্ড ওয়ান যেটা থাকে আমাদের, সেটার নাম হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সবাই একটু দেখি কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, কম্পাউন্ড। তো কম্পাউন্ড সেন্টেন্সটা অনেক ইজি। কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকবে? কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে একটা প্রিন্সিপাল ক্লোজ প্লাস একটা কোঅর্ডিনেট ক্লোজ, সিসি কোঅর্ডিনেট ক্লোজ। ওকে, তাহলে এবার বলছে আবার এই সিসি দেখে আবার কেউ সিরিয়াস, ননির একটা গান আছে না, ওইটা আবার কেউ মনে করবেন না। ওকে, আমরা হচ্ছে এইবার যে টার্মটা শিখবো, এই টার্মটা হচ্ছে আমরা শিখবো কম্পাউন্ড সেন্টেন্স। কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স যদি হয় তাহলে আমরা একটু দেখি। কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে থাকবে হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লোজ এবং একটা থাকবে হচ্ছে আপনার কোন ক্লোজ? কোঅর্ডিনেট ক্লোজ। যদি কোনো সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লোজ এবং একটা কোঅর্ডিনেট ক্লোজ থাকে তাহলে ওই সেন্টেন্সটাই হবে হচ্ছে আপনার কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, তাহলে আমরা একটু দেখি। যদি সাপোজ কথার কথা এই এক্সাম্পলটাও দেখতাম যে ডু অর ডাই, একটু খেয়াল করি ডু অর ডাই, তাহলে যদি বলা হয় অর ডাই, এটা একটা কোন ক্লোজ? কোঅর্ডিনেট ক্লোজ। শুধু ডু। আচ্ছা, আমরা তো বলছিলাম যে ক্লজের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, তাহলে এইটা তো ফাইনাইট ভার্ব, এর আগে সাবজেক্ট ইউটা কিন্তু দেওয়া আছে। ইম্পারেটিভ সেন্টেন্সে ইউটা লেখার দরকার হয় না, তাই না? তাহলে এই দুটো একটা ক্লজ, এটা কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ, মানে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে আপনার কোঅর্ডিনেট ক্লজ দেওয়া আছে। তাহলে এটা কোন সেন্টেন্স? তাহলে এইটাকে বলা হবে আপনার কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা এইভাবে জাস্ট আপনার হচ্ছে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডকে 1 সেকেন্ডের মধ্যে, মানে জাস্ট উইদিন 1 সেকেন্ড যদি আপনি ক্লোজটা ভালো বুঝেন, 100% আপনি এই সেন্টেন্সগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন। আমরা হচ্ছে দুইটা এক্সারসাইজ আপনাকে একটু দেই, যারা আমাদের সাথে যুক্ত আছেন প্রত্যেককে দুইটা এক্সারসাইজে সবাই একটু করার চেষ্টা করেন। ওকে, আমরা যদি ফার্স্ট একটা সেন্টেন্স করি, হি visited Kuakata. He visited Kuakata and enjoyed a lot. আপনি বলবেন এটা হচ্ছে কোন সেন্টেন্স? এটা কোন সেন্টেন্স? জাস্ট এতটুকু একটু লিখবেন যারা আমাদের সাথে যুক্ত আছেন। সেকেন্ড যদি আমরা একটু বলি, eating rice, he left home. এইটা কোন সেন্টেন্স? জাস্ট এই দুইটা একটু সবাই কমেন্ট করবেন যে এই দুইটা হচ্ছে কোন সেন্টেন্স। সবাই এই দুইটা সেন্টেন্স একটু কমেন্ট করবেন যে উপরটা কোন সেন্টেন্স এবং সেকেন্ড যে সেন্টেন্সটা এটা কোন সেন্টেন্স।
আমাদের সাথে যারা যুক্ত আছেন একটু কমেন্ট করেন এই দুইটা হচ্ছে কোন সেন্টেন্স। একটা হচ্ছে হি ভিজিটেড কুয়াকাটা অ্যান্ড এনজয়েড এ লট অ্যান্ড আফটার দ্যাট ইটিং রাইস হি লেফট হোম, ইটিং রাইস হি লেফট হোম, এই দুইটা কোন সেন্টেন্স? রঞ্জিত বৈরাগী ফার্স্ট অন কম, থ্যাংক ইউ ভাই, তুমি প্রথমে ক্লাসের একেবারে প্রথম থেকে আসো এবং কমেন্টগুলো করতেছো, খুবই সুন্দর, মানে খুব সুন্দর, অসাধারণ। আমাদের সাথে যারা আরো যুক্ত আছে সবাই একটু কমেন্ট করার চেষ্টা করি, সবাই যারা ক্লাস করছেন, যারা ক্লাস করতেছেন ব্যাপারটা যারা দেখতেছেন তারা অবশ্যই একটু কমেন্ট করবেন। এই কমেন্টগুলাই কিন্তু আবার বলি অনলাইন ক্লাসের অনুপ্রেরণা হচ্ছে এই কমেন্টগুলা। যাই হোক, থ্যাংক ইউ শেখ আলমগীর হোসেন রাজ, থ্যাংক ইউ। দুইটাই হয়েছে, দুজনের হয়েছে। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে এইটা, যেহেতু আমাদের একটা কোঅর্ডিনেট ক্লোজ এবং এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, তাহলে এটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড। ওকে, অ্যান্ড সেকেন্ড যে সেন্টেন্সটা সেটা হচ্ছে ইটিং রাইস, এটা তো কোনো ক্লোজই না, কারণ এটা এখানে একটা ভার্বটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তার মানে ক্লোজই না। আর এইটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লোজ, যেহেতু এটা একটা প্রিন্সিপাল ক্লোজ তাহলে অবশ্যই এটা একটা শুধুমাত্র একটা প্রিন্সিপাল ক্লোজ আছে, তার মানে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, রাইট? তাহলে এটা আমাদের সিম্পল। ওকে, তাহলে এই যে আমরা কয়টা পার্ট শিখলাম, আমরা একেবারে সর্বপ্রথম শিখলাম ক্লজ কি। ক্লজ হচ্ছে এমন একটা অংশ যার মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। এবং এরপর আমরা যে পার্টটা শিখলাম যে ক্লজ কত প্রকার, 3 প্রকার। ক্লজ কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটা কোঅর্ডিনেট ক্লজ এবং একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো আমাদের কোঅর্ডিনেট ক্লজের মধ্যে ফ্যান বয়েজের সদস্যগুলো থাকবে, সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে হুইজ অ্যাবাউটের সদস্যগুলো থাকবে, প্রিন্সিপাল ক্লজের মধ্যে এই দুইটার কোনোটা থাকবে না। এরপর আমরা শিখলাম সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে থাকে হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ। অ্যান্ড আফটার দ্যাট থার্ড ওয়ান যেটা কম্পাউন্ড সেন্টেন্স, সেটার মধ্যে থাকে হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা থাকে হচ্ছে আপনার কোঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে আমাদের এই পার্টটা আমাদের মোটামুটি শেষ, আলহামদুলিল্লাহ। এইবার আমরা শিখব এই যে সাবঅর্ডিনেট ক্লজটা আছে, সাবঅর্ডিনেট ক্লজ, এইটা সম্পর্কে আমরা একটু ডিটেইলস শিখব। এই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে 3 প্রকার। এইখান থেকে প্রত্যেকটা প্রতিযোগিতামূলক যে চাকরির পরীক্ষা, যে এক্সামগুলো আসে, অ্যাডমিশন, জব, মানে যত প্রতিযোগিতামূলক কম্পিটিটিভ এক্সামগুলো আসে, মানে এক্সামগুলো হয়, সব এক্সামে এই সাবঅর্ডিনেট ক্লজ থেকে একটা কোশ্চেন মোটামুটি ইনশাল্লাহ আসে। কেমন? এটা খুব মানে খুব সুন্দর করে এই ইয়াটা যদি একটু ক্লিয়ার হন তাহলে আশা করি খুব সুন্দর করে পাবেন ইনশাল্লাহ। এটা খুব ইজি, কঠিন কিছু না, একেবারেই ইজি, তবে একটু সময় দিয়ে শিখতে হবে। আমরা একটা অ্যাডজেক্টিভ ক্লজটা সবার আগে শিখি, মাত্র 1 মিনিট লাগবে। ওকে, অ্যাডজেক্টিভ ক্লজ এগুলো শর্টকাট আছে, ম্যাথের মতো ইংলিশেরও শর্টকাট আছে। তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে যদি কেউ শর্টকাট শিখে ফেলে, ফার্স্টে যদি কেউ শর্টকাট শিখে, সত্য কথা বলতে ওই মানে মেইন যে ব্যাপারগুলো সে কোনোদিন ওইটা আয়ত্তে নিতে পারবে না। এই ইউটিউবের ভিডিও দেখে 2-1টা মানে ব্যাপার যে একটু শর্টকাট শিখলে আমাদের খুব ভালো লাগে, বাট বিলিভ মি, যদি আপনি কোনো চাকরি পরীক্ষায় টিকতে চান তাহলে 100% আপনি শর্টকাট শিখলে টিকবেন না, শিওর। হ্যাঁ, শর্টকাট শিখলে কাজে লাগবে কখন? যদি আপনি ব্রড সেন্সে শেখেন। আগে আপনি একটা ম্যাথকে ফুল ডিটেলস শিখবেন, ম্যাথটাকে ফুলফিল সলভ করবেন, সলভ করার পরে এইবার আপনি যদি এই ম্যাথের থেকে কোনো শর্টকাট বের করেন, অথবা যদি কোনো টিচার আপনাকে বের করে দেয়, তাহলে এই ম্যাথ ফুল সলভ করা প্লাস হচ্ছে শর্টকাট করা, তখন এই শর্টকাটটা আপনার কাজে লাগবে। ইংলিশেও ঠিক তাই, যদি আপনি ইংলিশটা ডিটেলসে শেখেন, ডিটেলসে শেখার পরে এরপরে যদি আপনি শর্টকাট অ্যাপ্লাই করেন, তাহলে আই হোপ অ্যান্ড বিলিভ যে আপনি প্রত্যেকটা জায়গায় আপনি সুন্দর করে অ্যান্সার করতে পারবেন। বাট আপনি যদি ভেরি ফাস্ট শর্টকাট শিখে ফেলেন তাহলে অবস্থা খুবই খারাপ। তাহলে কিছু সময় পরে দেখা যাবে আপনার ভিতরে দুর্বলতাটা মানে খুব বেশি কাজ করবে। ওকে, তাহলে আমরা ফার্স্টে শিখবো অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের ব্যাপারটা হচ্ছে খুবই সহজ একটা ব্যাপার। হ্যাঁ, সুন্দর করে লিখে রাখবেন, যে ক্লোজের পূর্বে, যে ক্লোজের পূর্বে, হ্যাঁ, যে ক্লোজের পূর্বে একটি নাউন অথবা একটি প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, এটা খুব খেয়াল করব, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম থাকবে, ওই ক্লজটি অ্যাডজেক্টিভ ক্লজ হবে, ওকে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হওয়ার শর্ত হচ্ছে এই ক্লজের পূর্বে হয় একটা নাউন থাকতে হবে অথবা একটা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম থাকতে হবে। আমি আবার বলছি, যদি কোনো ক্লজের ঠিক
পূর্বে হ্যাঁ একটা নাউন দেওয়া থাকে অথবা একটা প্রোনাউন যদি দেওয়া থাকে তাহলে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটা দেওয়া থাকতে হবে। যদি দেওয়া থাকে তাহলে ওই ক্লজটা হবে হচ্ছে আপনার কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা তাহলে এটা ব্যাপারটা কেমন হয় একটু আমরা খেয়াল করি, একটু খেয়াল করি। তার মানে যদি কোনো ক্লজের পূর্বে একটা নাউন অথবা একটা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম দেওয়া থাকে তাহলে ওই ক্লজটাকে বলা হবে কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। এইবার যদি আপনার আসে এরকম যে ইট ইজ আই হু am to do it, it is I who am to do it, right? এবার দেখেন এই যে হু am to do it এটা তো একটা সাবঅর্ডিনেট ক্লজ, শিওর, কারণ এই ক্লজের মধ্যে হু আছে। এবার সাবঅর্ডিনেট ক্লজের প্রকারভেদের মধ্যে আমরা আসবো যে হ্যাঁ সাবঅর্ডিনেট ক্লজ তো এটা শিওর, বাট কোন সাবঅর্ডিনেট ক্লজ? এই ব্যাপারটায় যখন আমরা আসবো তখন দেখব এই সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে ঠিক এই যে সুন্দর করে একটা প্রোনাউনের কোন ফর্ম দেওয়া আছে? সাবজেক্টিভ ফর্ম। তাহলে যদি কোনো ক্লজের পূর্বে একটা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম দেওয়া থাকে তাহলে এই ক্লজটা আপনার চোখ বন্ধ করে আপনি অ্যাডজেক্টিভ ক্লজ দাগাতে পারবেন। ওকে, দুই একটা ব্যতিক্রম থাকবে, ব্যতিক্রমগুলো আমি লাস্টে দেখাই দেবো, সমস্যা নেই। আপাতত কারো ব্যতিক্রম নিয়ে টেনশন করতে হবে না। আমি আবার বলছি একটা ক্লাসের মধ্যে আপনার 100% পরিপূর্ণতা থাকবে, বাট ব্যাপার হচ্ছে আপনাকে ধৈর্য ধরে শুনতে হবে, কেমন? আমি আবার বলি, যদি কোনো ক্লজের পূর্বে একটা নাউন অথবা একটা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম দেওয়া থাকে তাহলে সেই ক্লজটাকে বলা হবে কোন ক্লজ? নাউন ক্লজ। যদি এরকম বলা হয় আই নো দ্য প্লেস, I know the place where he lives, একটু খেয়াল করি এই যে where he lives এইটুকুর নিচে যদি দাগ দেওয়া থাকে, যদি আপনাকে বলা হয় এটা কোন ক্লজ, আপনি চোখ বন্ধ করে বলবেন এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এইবার যদি বলা হয় এটা কোন সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে আপনি দেখলেন এই সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে হচ্ছে একটা নাউন দেওয়া আছে, একটা কি দেওয়া আছে? একটা নাউন দেওয়া আছে। তাহলে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে একটা নাউন দেওয়া থাকে তাহলে এই ক্লজটাকে কোন ক্লজ বলা হবে? এই ক্লজটাকে অবশ্যই আপনার বলা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমরা সবাই অ্যাডজেক্টিভ ক্লজটা ক্লিয়ার কিনা? অ্যাডজেক্টিভ ক্লজটা আমরা যারা ক্লাসে যুক্ত আছি সবাই ক্লিয়ার আছে কিনা? অ্যাডজেক্টিভ ক্লজটা ক্লিয়ার আছে কিনা? তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ চেনার উপায় হচ্ছে একটা, যে এই অ্যাডজেক্টিভ ক্লজের পূর্বে ঠিক একটা নাউন অথবা একটা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম দেওয়া থাকবে। অ্যাডজেক্টিভ ক্লজটা ক্লিয়ার আছে কিনা? যারা ক্লাসে যুক্ত আছে সবাই একটু কমেন্ট করবো যে অ্যাডজেক্টিভ ক্লজটা ক্লিয়ার আছে কিনা। আমাদের এক ভাই কমেন্ট করছে জি স্যার। আমাদের সাথে আরো যারা যুক্ত আছে সবাই একটু কমেন্ট করবো। আজকের ক্লাসটাই একটু লার্জ করতাম ক্লিয়ার ভাই, কিন্তু সত্য কথা বলতে এই ক্লাসের এই ক্লজের ক্লাসটা আর একটু আমরা আজকে একটু শেষ করে আরেকটা পার্টে আমরা পার্ট 2 তে আরেকটা ক্লাস নিব। কারণ ক্লাসের একটু আমাদের যারা যুক্ত আছে, আমাদের সাথে বিভিন্ন মাধ্যমে যারা যুক্ত আছে, আমি একটু পোস্টের মাধ্যমে মোটামুটি নেক্সট ক্লাস যে আমি নিব এটা একটা পোস্টের মাধ্যমে আসবো, তাহলে অনেক মানুষ যুক্ত থাকবে, ক্লাসটা আরো বেশি মানে অ্যাট্রাকটিভ হবে। ক্লাসের যত বেশি লিসেনার তত বেশি অ্যাট্রাকটিভ, এটা সত্য কথা। একজন গান গাইবে, একটা স্টেজে একজন উঠছে, তার গানটা যদি সুন্দর হতে হয় তাহলে অবশ্যই তার মানে হিউজ গ্যালারি দর্শক থাকতে হবে। তা আমাদের ক্লাসের ব্যাপারেও আমরা হচ্ছে আপনার মোটামুটি সাবজেক্টিভ ফর্ম, দ্য প্লেস হচ্ছে একটা নাউন ভাই, দ্য প্লেস এটা একটা নাউন, দ্য প্লেসটা একটা নাউন। প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম থাকতে হয় ভাই, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। তাহলে এই আই তো হচ্ছে প্রোনাউন, তাহলে আই হচ্ছে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, হ্যাঁ। আর এই দ্য প্লেস হচ্ছে একটা নাউন। তাহলে যদি কোনো ক্লজের পূর্বে একটা নাউন দেওয়া থাকে অথবা একটা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম দেওয়া থাকে তাহলে এই ক্লজটা হয় হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাঁ ইনশাআল্লাহ আগে থেকে এই ব্যাপারগুলো একটু সবাইকে জানানো হবে। তাহলে আমরা সবাই অ্যাডজেক্টিভ ক্লজটা ক্লিয়ার আছে কিনা? অ্যাডজেক্টিভ ক্লজটা যদি আমরা সবাই ক্লিয়ার থাকি তাহলে আজকের এই লাইভ ক্লাসটা আমরা এইখানে শেষ করি, কেমন? ইনশাআল্লাহ নেক্সট ক্লাস নিয়ে আমরা এই ক্লজের যে বাকি যে পার্টটা সলভ ক্লাস এবং আমাদের নাউন ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ যে ক্লজগুলো আছে খুবই দুর্দান্ত, মানে খুবই মারাত্মক। এটা জাস্ট আপনি একটু দেখলে বুঝবেন যে একটা ক্লজ কত সুন্দর করে কত সহজে শেখা যায়। সত্য কথা, খুবই ভালো লাগে এই ক্লজ, খুব বেশি ইজি। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস এটা খুব সুন্দর করে শেষ করব। তো আজকে সবাই ভালো থাকবেন এই পর্যন্ত। আর হচ্ছে আমাদের ফিউচার ফিট একাডেমি যেটা, এটার আমাদের প্রত্যেকটা টিচার খুবই অসাধারণ
এবং আপনারা যদি এই আমাদের উপর আস্থা রেখে যারা 47তম বা 48তম আছেন, যারা অনলাইন যে কোর্স করতে চান, যদি আপনারা যুক্ত হন, ইনশাআল্লাহ আশা করি, আই হোপ অ্যান্ড বিলিভ আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন এবং আমাদের এই পেজ থেকে আপনারা অনেক বেশি হেল্পফুল বা মানে উপকৃত হবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। সাবির, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।